বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে আমরা জটিল বিষয়গুলো সহজ করে বোঝার চেষ্টা করি। তো আজকে আমরা দেখব ইরানকে ঘিরে যে উত্তেজনা বাড়ছে তার পেছনের ঘটনাগুলো কি। চলুন একেবারে মূল ঘটনায় যাওয়া যাক। সোর্সের শুরুতেই একটা বেশ কড়া হুঁশিয়ারি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসি সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়েছে, আর এই হুমকিটা কিন্তু পুরো খেলার নিয়মই বদলে দিতে পারে। আর এখান থেকেই কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে, এই যে একটা শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ চলছিল, মানে কেউ সরাসরি কাউকে আক্রমণ না করে প্রক্সির মাধ্যমে লড়ছিল, সেই পরিস্থিতিটা কিভাবে এই পর্যায়ে চলে এলো? মানে এখন তো এমন জায়গায় টার্গেট করার কথা বলা হচ্ছে যা আগে ভাবা হতো একদম নিরাপদ। আচ্ছা, এই ব্যাপারটাই আমাদের প্রথম সেকশনের মূল বিষয়, একটা সরাসরি হুমকি। সোর্স বলছে যে এই হুমকিটা কিন্তু হঠাৎ করে আসেনি, বেশ কিছু হামলার পরই এটা দেওয়া হয়েছে, আর এটাকে দেখা হচ্ছে ইরানের সাধারণ নাগরিকদের ওপর হামলার একটা পাল্টা জবাব হিসেবে। ইরান এখন এটাও দাবি করছে যে তাদের কাছে নাকি সুরক্ষিত শেল্টার ভেদ করার মতো প্রযুক্তিও আছে। তো এরপরই ছবিটাতে আসছে আমেরিকা, আর তাদের ভূমিকাটাকে সোর্স বর্ণনা করছে একটা ডাবল গেম বা দ্বিমুখী চাল হিসেবে। চলুন দেখি ব্যাপারটা কি। মানে এখানে মূল যে বিষয়টা তুলে ধরা হয়েছে তা হলো আমেরিকার এই দ্বিমুখী কৌশল। দেখুন, একই সাথে দুটো সম্পূর্ণ ভিন্ন কাজ করছে তারা। একদিকে যেমন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, তেমনি আবার আলোচনার রাস্তাও খোলা রাখছে। যদি সামরিক প্রস্তুতির কথা বলি, সোর্স জানাচ্ছে যে প্রায় 1000 ইউএস এয়ারবোন সৈন্যকে ইরানের দিকে পাঠানো হচ্ছে, আর এরা কিন্তু সাধারণ সৈন্য নয়, খুব দ্রুত যে কোনো জায়গায় ঢুকে অভিযান চালাতে এরা বিশেষভাবে প্রশিক্ষিত। কিন্তু ঠিক একই সময়ে আলোচনার জন্যও কিন্তু একটা নতুন টিম তৈরি করা হয়েছে, আর এই টিমে আছেন ভাইস প্রেসিডেন্ট আর সেক্রেটারি অফ স্টেটের মতো বড় বড় নাম। জানা যাচ্ছে এই টিমটা আগের টিমকে রিপ্লেস করেছে, যে টিমে ডোনাল্ড ট্রাম্পের জামাতাও ছিলেন। এখন এই যে আলোচনার কথা হচ্ছে, এর সাথে কিন্তু 15টা শর্ত জুড়ে দেওয়া হয়েছে ইরানের জন্য। যদিও আমেরিকার মিত্র যেমন ইসরায়েল, তাদের কিন্তু বেশ সন্দেহ আছে যে ইরান এই প্রধান শর্তগুলো শেষ পর্যন্ত মেনে নেবে কিনা। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একদিকে যুদ্ধের প্রস্তুতি, আরেকদিকে কঠিন শর্ত, এর মাঝেও একটা চুক্তিতে পৌঁছানোর জন্য এত তাড়া কিসের? সোর্স এখানে একটা সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করছে। একটা চীনা রিপোর্টের কথা বলা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে আমেরিকার কাছে রেয়ার আর্থ মিনারেলসের স্টক নাকি কমে আসছে। এই খনিজগুলো কিন্তু আধুনিক অস্ত্র তৈরির জন্য খুবই জরুরি, আর এই ঘাটতি পূরণ করতে নাকি কয়েক বছর লেগে যেতে পারে, যা তাদের অস্ত্র তৈরির ক্ষমতাকে বড়সড় ধাক্কা দিতে পারে। দেখুন, এই সংঘাতটা কিন্তু শুধু দুটো দেশের মধ্যে আটকে নেই, এর ঢেউ এখন আশেপাশের দেশগুলোতেও লাগছে। মানে পুরো অঞ্চলটা একটা দাবার বোর্ডের মতো হয়ে উঠেছে। এর একটা খুব ভালো উদাহরণ হলো সাইপ্রাস। বেচারা নিজেদের দেশের মাটিতে একটা বিদেশি মিলিটারি বেস থাকার কারণে না চাইতেও এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছে। সোর্সে ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ উদাহরণ ব্যবহার করা হয়েছে। ভাবুন, সাইপ্রাস হলো বাড়িওয়ালা। সে তার জমি ব্রিটেনকে মানে ভাড়াটেকে ভাড়া দিয়েছে। এখন সেই ভাড়াটে ব্রিটেন তার বন্ধু আমেরিকাকে সেই জমিটা ব্যবহার করতে দিচ্ছে, আর আমেরিকার সেই ঘাঁটিটা ব্যবহার করছে এমন সব কাজে যা প্রতিবেশীদের মানে ইরানের মিত্রদের খিপিয়ে দিচ্ছে। ফলে এখন বাড়িওয়ালা মানে সাইপ্রাস চাইছে যে একটা নতুন চুক্তি হোক, যাতে তার জমি অন্য কেউ আর ব্যবহার করতে না পারে। আর এই খেলায় শুধু সাইপ্রাস একা নয়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের নিন্দা করছেন। ইরাক আবার 4 জনকে গ্রেফতার করেছে, কারণ তারা নাকি ইরাকের মাটি ব্যবহার করে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওদিকে লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে, আর ইরান ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী খোলা, তবে শুধু তাদের জন্য যারা শত্রু নয়। আর কে শত্রু আর কে মিত্র সেটা ঠিক করবে ইরান নিজেই। মানে বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা জটিল। আর সবশেষে চলুন দেখি এই বিশাল ভূ রাজনৈতিক সংঘাতের আঁচ, এর প্রতিধ্বনি কিভাবে হাজার হাজার মাইল দূরে একটা সাধারণ জনবসতির মধ্যে গিয়েও পৌঁছাতে পারে। ঘটনাটা ভারতের কানপুরের। সেখানে ঈদের নামাজের সময় এই বহুদূরের সংঘাতটা একটা স্থানীয় উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। সোর্স অনুযায়ী একজন যুবক ইমামকে গিয়ে ধরেন। তার প্রশ্ন ছিল, কেন ফিলিস্তিন আর ইরানের জন্য দোয়া করা হলো না? সে এমনকি এটাও বলে যে যদি প্রশাসনের ভয় থাকে তাহলে অন্তত আরবিতে দোয়াটা করে দিন। এই ঘটনাটা কিন্তু সংঘাতের মানবিক দিকটাকে সামনে নিয়ে আসে। কিন্তু মজার বিষয় হল, ওই যুবককে সমর্থন করার বদলে উপস্থিত অন্য মুসল্লিদের একাংশই তাকে থামিয়ে দেয়, তাকে চুপ করিয়ে দেয়। সোর্স এই ঘটনাটাকে ব্যবহার করেছে একটা সম্প্রদায়ের ভেতরের যে টানাপোড়েন সেটা দেখানোর জন্য। তাহলে পুরো বিষয়টা একবার ভাবুন।
একদিকে সরাসরি সামরিক হুমকি, অন্যদিকে জটিল কূটনৈতিক চাল, আবার হাজার হাজার মাইল দূরে এক মসজিদের ভেতরের বিবাদ, সবকিছুই কিন্তু একই সুতোয় বাঁধা। সোর্সের এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো সংঘাত শুরু হয়, তখন তার আঁচ আসলে কারা অনুভব করে, আর সে আগুনের শিখার ঠিক কতদূর পর্যন্ত ছড়াতে পারে।